স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। মানব পাচার চক্রে পড়ে এখন নিঃস্ব চাঁদপুরের ২৫ বছর বয়সী ইলেকট্রিশিয়ান আকবর সম্রাট। ২ সন্তান আর স্ত্রীকে নিয়ে সচ্ছল জীবনের আশায় ভিটেমাটি বিক্রি করে ১৫ লাখ টাকা তুলে দিয়েছিলেন প্রতিবেশী শরীফ ও তার সহযোগী নাজিরের হাতে। লক্ষ্য ছিল গ্রিস, কিন্তু গন্তব্য হয় লিবিয়ার টর্চার সেলে। দেশে ফিরতে পারলেও ঋণের বোঝায় দিশেহারা এই যুবক। ২৫ বছর বয়সী আকবর সম্রাট পেশায় ইলেকট্রিশিয়ান। ২ সন্তান আর স্ত্রীকে নিয়ে সচ্ছল জীবনের আশায় ভিটেমাটি বিক্রি আর ধার দেনা করে ১৫ লাখ টাকা তুলে দিয়েছিলেন প্রতিবেশী শরীফ ও সহযোগী নাজিরের হাতে। লক্ষ্য ছিল গ্রিস, কিন্তু গন্তব্য হয় লিবিয়ার অন্ধকার এক ভূগর্ভস্থ ঘরে। প্রথমে আমাদেরকে দুবাই নেওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে নিচে মিশর থেকে নিচে আমাদেরকে লিবিয়া। সেখানে যাওয়ার পর বদলে যায় দৃশ্যপট। সশস্ত্র মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় আকবর সহ কয়েকজনকে। 3 দিন খাবার ও পানিহীন অন্ধকার বাংকারে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। একটা বাংকারে আমাদেরকে রাখছে। বাংকারটাতে 3 দিন আমরা না খেয়েছিলাম। নির্যাতনের মুখে পরিবারের কাছ থেকে আরও 16 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে পাচারকারীরা। সেই টাকা জমা হয় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। আমরা নাকি গ্রিস চলে গেছি এই কথা বলে ওনারা আমাদের ফ্যামিলি থেকে 16 লক্ষ টাকা নিয়ে গেছে। পুরোটাই মাফিয়া চক্র। সম্প্রতি এই চক্রের অন্যতম হোতা 55 বছর বয়সী নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডির মানব পাচার ইউনিট। নাজিরকে আমরা খুঁজে পাই অন্য একটি মামলায়, যখন আমরা ফরাজি নামে একজনকে গ্রেফতার করি যাত্রাবাড়ি থানার একটি মামলায়। সেটি ছিল ইটালিতে পাঠানোর একটি চক্র। সেই চক্রকে গ্রেফতার করতে গিয়ে আমরা প্রথমে ফরাজিকে গ্রেফতার করি। ফরাজিকে গ্রেফতার করে আমরা জানতে পারি যে ফরাজি যার মাধ্যমে কাজ করে, যেই চেইনের মাধ্যমে কাজ করে, সেই চেইনে নাজির একদম টপ পয়েন্টে বসে আছে। ইউরোপের যেই দেশগুলি আছে, ইটালি, গ্রিস, ইভেন সার্বিয়া, মেসিডোনিয়া, এই দেশগুলিতে সে কাজ করে থাকে। সিআইডির তথ্য মতে এই চক্রটি গত 1 বছরে অন্তত 18 জনের কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লিবিয়ায় মুক্তিপণ আদায়ের পর অনেককে আবার ঝুঁকিপূর্ণ নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পাঠানোর চেষ্টা করা হয়, যেখানে সলিল সমাধি ঘটে অনেকের। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে 2025 সালের অক্টোবর পর্যন্ত 18,034 জন বাংলাদেশি অবৈধ পথে ইউরোপে প্রবেশ করেছেন, যা গত 2 বছরের তুলনায় অনেক বেশি। পৃথিবীর যে দেশগুলো থেকে সবচেয়ে বেশি লোক সমুদ্রপথ পাড়ি দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সেই তালিকায় প্রথম। যে কোনো মানুষ দেশ ছাড়তে চায়, যে মরিয়া হয়ে যখন মানুষ বিদেশ যেতে চায় তখন কিন্তু সে নানান রকমের ঝুঁকি নেয়, অনিয়মিত পথে যেতে চায়। এবং এই যে বাংলাদেশ ছাড়ার কারণ, এটা শুধু অর্থনৈতিক না। অনেক বছর ধরে আমরা বলছি যে এখানে আসলে সুশাসনের ঘাটতি, নানান সংকট সম্ভাবনার কারণে দেখবেন আপনি লোকজন অনেক বেশি বিদেশ চলে যেতে। আকবর সম্রাট IOM এর সহায়তায় দেশে ফিরলেও এখন তিনিও তার পরিবার পাওনাদারদের ভয়ে তটস্থ। যারা তাকে নিঃস্ব করেছে তাদের কঠোর বিচারই এখন একমাত্র চাওয়া। অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে শুধু আইনি ব্যবস্থা নয়, বরং গ্রাম পর্যায়ে সচেতনতা এবং বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় আকবরদের মতো অসংখ্য জীবন অকালে ঝরে যাবে ভূমধ্যসাগরের নীল জলে কিংবা লিবিয়ার কোনো অন্ধকার প্রকোষ্ঠে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। যে দলকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাদেরকে পুনর্বাসন করা 24-এর আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। পাশাপাশি সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে একটি দল গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকালে রাজধানীর রমনায় দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের আয়োজনে ইফতার মাহফিলের জামায়াতের নায়েবে আমির বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেওয়া হয়েছে। 5ই আগস্টে যেভাবে ছাত্র জনতা তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই দলকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করা, এটা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার শামিল বলে আমরা মনে করি। এককভাবে সিদ্ধান্ত দিয়ে স্বৈরাচারী আচরণ প্রকাশ করলে পরে জাতি অতীতের মতো আবার হয়তো সংগ্রামে নামতে বাধ্য হয়ে যাবে। ক্যালেন্ডারের পাতায় ঈদের এখনও বেশ কিছুদিন বাকি, কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলো চিত্র বলছে ভিন্ন কথা। এরই মধ্যে কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পোশাক খুঁজে নিতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ক্রেতারা।
ঈদ মানে উৎসব, খুশি, যা বারবার ফিরে আসে মুসলিম উম্মার দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমতে শুরু করেছে কেনাকাটা। এবারও নগরবাসী ভিড় এড়িয়ে চলার জন্য একটু আগেভাগেই পছন্দের পোশাক ক্রয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন পছন্দসই কেনাকাটা। বিভিন্ন ধরনের দেশি বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও ভিড় চোখে পড়ার মতো। শিশু থেকে বড় সবার জন্য কেনা হচ্ছে জুতা। শিশুদের পোশাকের দোকানগুলোতেও ভিড় করছেন নগরবাসী। শিশু সন্তানদের জন্য নানা বাহারি পোশাক ক্রয়ে ব্যস্ত অভিভাবকেরা। তবে পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজকে প্রথম আসলাম, কিন্তু বাচ্চাদের পছন্দের মতো ড্রেস পাচ্ছি না, আর ওভার প্রাইস লাগতেছে সবকিছু। বাচ্চারা মোটামুটি যতটুকু পছন্দ করছে এবং বেশ কিছু জামা নিয়েছি বাচ্চাদের জন্য। রোজার 15 পরে তো অনেক ভিড় হয়ে যায়, এই জন্য আগে আসছি বাচ্চাদের কেনাকাটাগুলো কমপ্লিট করব। এখানে কালেকশনগুলোও ভালো থাকে, কোয়ালিটি ভালো, যেহেতু বাইরের প্রোডাক্টগুলোই বেশি থাকে, সফট থাকে। কেনাকাটা করতে একটু আগে আসলাম, ভিড়টা যাতে একটু কম পাই, প্লাস হচ্ছে কালেকশন যাতে একটু ভালো দেখতে পাই। বিক্রেতারা জানান এবার ঈদ বাজারের প্রথম থেকেই ভালো সাড়া মিলছে। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়তে পারে। ব্র্যান্ডেড শার্ট, গেঞ্জি, আর ওদের কিছু শেরওয়ানি আছে, আপনার কোটি পাঞ্জাবি, এগুলো এক্সক্লুসিভ সব কিছু আমাদের এই ব্র্যান্ডেড আইটেমগুলো আমরা কালেকশন করে থাকি। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার সারারা, গারারা। আর এখন এবার ঈদে নতুন একটা আইটেম চলে আসছে ফার্স্টে। বাচ্চাদের থেকে ঈদের সামগ্রী, মহিলাদের 3 পিস, অন্যান্য পুরুষদের অন্যান্য আউটলেট, সমস্ত বাইরের জিনিসগুলো পাওয়া যায়। সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আলহামদুলিল্লাহ, আমি আমার দিক থেকে বলবো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। প্রথম দিক থেকে আমি সাড়া পাচ্ছি। দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও নতুন পোশাকের আনন্দে সেই ক্লান্তি নেই ক্রেতাদের মনে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে এই উৎসবের রং আরও ছড়িয়ে পড়বে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। পাকিস্তান থেকে আবারও হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেন, ইফতারের বিরতির পর খোস্ত এবং ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে এবং লড়াই চলছে। ফিদার আগে খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাকফার গুবরাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন। তবে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।